আকাশ, তোমার জন্য একটা কাজ আছে। কাকে মারতে হবে বলুন? তুমি কি করে বুঝলে আমি কাউকে মারতে বলবো? 6 বছর ধরে মাফিয়ায় রাজত্ব করতেছি। আমার জন্য কাজ মানেই তো কাউকে খুন করা। কথাটা তুমি ঠিক বলেছ। এখন আমাকে কি করতে হবে বলুন? কাকে মারতে হবে তার ঠিকানা সহ বাকিটা আমাকে পাঠিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, তবে কাজটা কিন্তু কলকাতায় করতে হবে। মানে তোমার এখান থেকে এসে আমার এখানে আসতে হবে। আপনার জায়গায় হলে আপনি নিজে কেন করছেন না? ভালো করেই জানো আমি কোনো কাজ নিজে করি না। ঠিক আছে, আসতেছি আমি। 2 দিন পরে আকাশ ওর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসে রেল স্টেশনে। একটা কেবিন নেয়, যা শুধুমাত্র দুজনের জন্য। কেবিনে সে ভাবতে থাকে কিভাবে কি করবে। তখনই কেউ একজন কেবিনের দরজা টোকা দিচ্ছে। দরজা খুলে দেয়। কি চাই আপনার? আপনাকে চাই। মানে কি? আমি তো বুঝতেছি না। এত মানে বুঝতে হবে না। চোখে কি সমস্যা আছে? আশ্চর্য, আমার চোখে কেন সমস্যা থাকবে? একটা অসহায় মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কোথা থেকে বসতে দিবেন তা না করে উল্টাপাল্টা প্রশ্ন করে যাচ্ছেন। দেখুন, আমি 2 সিটের কেবিন নিয়েছি যেন আরাম করে যেতে পারি। এখন আপনাকে যদি থাকতে দেই তাহলে তো দুজনের জন্যই অসুবিধা হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, আপনি ওই দিকে ফিরে শুবেন, আমি এইদিকে। আচ্ছা, আমি আপনাকে আমার পাশে কেন ঘুমাতে দিব? এই পাশে কিভাবে ঘুমাই? উল্টা পাল্টা কথা বলবেন না, আমি এখনো বিয়ে করিনি। সরেন তো, আমি ঘুমাবো। কথাটা বলে ব্যাগ আকাশের হাতে ধরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা একটা অপরিচিত মেয়ে এভাবে কেবিনে এসে শুয়ে পড়বে। এটা ভাবতেও অবাক লাগবে, তাই না? কি আর করার, দেখি সামনের দিকে কি হয়। ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে এসে থামে। তখন বাইরে যান তো। আশ্চর্য, আমি কেন বাহিরে যাব? খাবার নিয়ে আসেন। তো আপনি নিয়ে আসেন। আসলে আমার ব্যাগটা চুরি হয়ে যায়, ওখানে টাকা আর টিকিট ছিল, সেজন্য বাধ্য হয়ে টিকিটের মাধ্যমে জানতে পারি আপনি একা 2 সিট নিয়েছেন, সেজন্যই আপনার কাছে আসা। এই কথাটা আগে বললেই পারতেন। এখন তো বললাম। কি আনতে হবে বলুন, আমি নিয়ে আসতেছি। ইরাক থেকে জেনে নিয়ে নিচে নেমে কিছু খাবার কিনে আনতে যাবে, তখন 5টা ছেলে আকাশকে ডাকে। এদিকে আয় তো। আমাকে বলছেন? এই পানির বোতলটা দাও তো। এই নিন পানি। দোস্ত, শুধু পানিতেই কি পেট ভরবে? বাকি খাবারগুলো নিও। দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কিছু তো এখনো দেখিসনি। বাইরের এই ঝামেলাটা ইরা জানালা দিয়ে দেখতেছে, সেজন্য নেমে আকাশের পেছনে এসে দাঁড়ায়। খাবার আনতে এত সময় লাগে? আর আপনার পানি চেয়েছেন, ভালো কথা, ও আপনাদের পানি দিল, এখন আবার সব খাবার চাচ্ছেন। এতই যখন ক্ষুধা লেগেছে তাহলে ওর থেকে খাবার নিয়ে খেতে পারেন, কিন্তু আপনাদের তো মনে হয় যথেষ্ট টাকা আছে, তারপরও এরকম ভিখারির মতো আচরণ কেন করছেন? এ কি, এই মেয়ে তো রীতিমতো আমাদের অপমান করতেছে। ও, তোদের মন থাকলে তো তোদের অপমান করব। বন্ধু, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তুই একটা কাজ কর, মেয়েটিকে আমি নিয়েছি, তোরা ওই ছেলেটাকে দেখ। বললেই হলো আমি নিয়ে যাব মেয়েটিকে, তুই বরং ছেলেটাকে দেখ। এরা এইভাবে নিজেদের মধ্যে কাটাকাটি চলতে থাকে। ততক্ষণে আকাশ ইরাকে নিয়ে ট্রেনে উঠে পড়ে, সাথে ট্রেনও চলতে থাকে। আপনারা কি ভেবেছিলেন মারামারি হবে? আসলে সবসময় তো মারামারি ভালো লাগে না, সেজন্য মারামারি আর দিইনি। কিছুক্ষণ পরে ওরা কেবিনে এসে বসে, তারপর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরই মধ্যে কিছু দূর যাওয়ার পরে ট্রেনটা থেমে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে সামনের লাইনে সমস্যা, 3 ঘন্টা লাগবে ঠিক করতে। কিছুটা পরে, এই 3 ঘন্টা বসে না থেকে চলুন আমরা একটু বাইরে ঘুরে আসি। কিন্তু ব্যাগ সাথে নিয়ে নিন, পরে দেখা যাবে ব্যাগ হারিয়ে যেতে পারে। ওরা ব্যাগ নিয়ে নিচে নামে। আশেপাশে সব যাত্রীরাও নিচে নেমে যায়। কিছুক্ষণ পর চলুন ওই জায়গা থেকে ঘুরে আসি। ওরা যেতে থাকে। তখন কিছু পুলিশ ওদের পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যে ট্রেনে করে যাচ্ছিলাম লাইনে সমস্যা হয়েছিল,
সেজন্য সময় লাগবে ঠিক করতে। তাই আমরা এই দিকটা ঘুরে দেখছিলাম। তা তোমাদের ব্যাগগুলো দেখি তো। ব্যাগ তল্লাশি করেও তেমন কোনো কিছু পায়নি। পরে ওরা ঘুরতে থাকে। তখন শফিক চৌধুরী আবার কল দেয়। কত দূর পর্যন্ত এলে? ওনাকে সবটা বলে সবটা শুনে আচ্ছা, এসে আমাকে জানিয়ে দিও। এইদিকে পেছনে তাকিয়ে দেখে ইরা নেই। কিছুটা দূরে তাকিয়ে দেখে কিছু ছেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য একটা ট্যাক্সি নিয়ে পিছু করতে থাকে। একটু পরে ওদের পেছনে পেছনে একটা কারখানায় আসে। তুই কি ভেবেছিস আমাদের কাছ থেকে পার পেয়ে যাবি? তোরা কি করে জানিস আমি এখানে? কি করে জানি সেটা বড় কথা না, বড় কথা হলো তোর সাথে এখন কি কি করবো এটাই বড় প্রশ্ন। প্লিজ আমাকে ছেড়ে দে। এরকম কিছু বলবো তোদের এটা ভেবেছিস তোরা? তাহলে তোরা ভুল করছিস। কথাটা বলেই ওদের মারতে থাকে। ইরা বুঝতে পারে কেউ একজন এসেছে, সেজন্য ওদের না মেরে পাশেই লুকিয়ে থাকে। তখন আকাশ এসে দেখে দুজন মার খেয়েছে। ওই মেয়েটা কোথায়? আমি এখানে। কথাটা বলে আকাশের পেছনে এসে ওকে ধরে দাঁড়ায়। প্লিজ আমাকে বাঁচান। কি দড়িবাজ মেয়ে রে বাবা, একটু আগেই আমার বন্ধুদের মেরেছে, এখন নাটক করা হচ্ছে। বিশ্বাস করুন আমি ওর লোকদের মারিনি। মারলে তো আরও ভালো হতো। তোরা তো ওই ছেলেগুলো, তোদের সাহস তো কম না। তোরা আবারও আমাদের পিছনে এসেছিস। ওই সময় তো তুই বেঁচে গিয়েছিস, কিন্তু এখন কি করে বাঁচবি বল? কিভাবে বাঁচবো না জানি না, তবে তোরা বাঁচবি কি না সেটা আমি আজও জানি না। এরপর ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ আসে আর ওদের থানায় নিয়ে আসে। মারামারি করছিস কেন? এরা আমাদের স্টেশন থেকে ফলো করতে করতে এসেছে, এখন তো ওকে উঠিয়ে নিয়ে ওখানে এনেছে। এই মেয়ে, ও যা বলেছে সবটা কি সত্যি? জি সবই সত্যি। ওরা এ নিয়ে 2 বার আমার পিছনে এসেছিল, এবার তো রাস্তা থেকেই। তা এই ছেলেটি তোমার কে হয়? কোন ছেলে? তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ওর কথা বলছি। ও তো আমার বয়ফ্রেন্ড হয়। দেখে তো মনে হচ্ছে না। দেখুন অনেক কিছুই দেখে মনে হয় না, সেজন্য আমাদের ছেড়ে দিন। আপনার কথা মতো তো ছেড়ে দেব না, কেননা এমনভাবে ওদের মেরেছে দেখে তো কোনো প্রফেশনাল লোকের মতো মেরেছে। দেখুন, আমি শুধু আত্মরক্ষার কারণে এইসব করেছি। ও তাই নাকি? তাহলে একটা কথা বলো, আপনারা দুইজন এখন কোথায় যাচ্ছেন? কলকাতায় যাচ্ছি ওর বাবার কাছে। তো আপনি কোথায় থাকেন? আমি দিল্লি থাকি। আমরা ভালোবাসি তো, সেই জন্য ওর বাবার কাছে যাচ্ছি কথা বলার জন্য। এবারে মতো ছেড়ে দিলাম তোমাদের, কিন্তু এরপর যেন না দেখি এরকমটা করতে। তা তোমরা যাবে কি করে? নতুন করে ট্রেনে যাব, নয়তো বাসে। ঠিক আছে, যান তাহলে। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরে ধন্যবাদ আপনাকে আমাকে ওদের হাত থেকে বাঁচার জন্য। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তা এখন যাব কি করে আমরা? ট্রেনে অনেক ঝামেলা, চলুন বাসে করে যায়। তবে চিন্তা করবেন না, আমি কলকাতা পৌঁছে আপনাকে টাকা পাঠিয়ে দিব। এরপর ওরা বাসে করে যেতে থাকে। তবে বিপদ যেন ওদের পিছুই ছাড়ছে না, কেননা বাস একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। আশেপাশে আরো গাড়ি তো আছেই, কিন্তু তাও একটা ভয়, কেননা জায়গাটা একদম নিরিবিলি। বলা তো যায় না কোন দিক দিয়ে কি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই বাসটা হাইজ্যাক করে কিছু লোক। কেন করে তা আপনারা একটু পরে জানতে পারবেন। ওরা বাসটাকে ওদের আস্তানায় নিয়ে যায়। আমাদের এখানে আনার কারণ কি একটু বলবেন? ওই একদম চুপ করে থাক, তোকে কেন বলবো? আমাদের আটকে রেখেছেন, অথচ আমাদেরই বলবেন না কেন আটকে রেখেছেন? এটা তো লজিকে মিল খায় না। ওই এই লজিককে? ওটা কেউ না, শুধু কথার কথা বললাম আর কি। প্লিজ আমাদের ছেড়ে দিন। সরকার আগে আমাদের বসকে ছেড়ে দিবে, তারপর আমরাও তোদের ছেড়ে দেব। তোমাদেরও বস আছে? তোর কি মনে হয়? অনেক কিছুই মনে হয়, আবার অনেক কিছুই মনে হচ্ছে না। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, তাড়াতাড়ি তোমরা তোমাদের ঝামেলা শেষ করো, আমাদের আবার যেতে হবে। এদিকে লোকগুলো কল দেয়, সেটা সরকারকে জানায়। ওরা যেন ওদের বসকে ছেড়ে দেয়। এদিকে এটা কি করে সম্ভব? কেন সম্ভব না স্যার? ওদের মতো একটা কুখ্যাত লোককে ছেড়ে দিব নাকি? বাসের মধ্যে 40 জন লোক, তার মধ্যে অনেকে আছে সরকারি চাকরিজীবী। কি বলো? জি স্যার, ঠিক বলেছি। তাহলে ওকে ছেড়ে দাও। ঠিক স্যার। কিছুক্ষণ পরে রিয়াজকে ছেড়ে দেওয়া হয়। রিয়াজ ছাড়া পেয়ে চলে যায় ওর আস্তানার দিকে। ওখানে আসার পরে, ভাই কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। সত্যি এতদিনে
তোরা একটা কাজের কাজ করেছিস। তার বলতে এমনভাবে হাইজ্যাক করেছি ওরা তো বাধ্য হয় আপনাকে ছেড়ে দেওয়ার জন্য। তা ওদের কোথায় রেখেছিস? সবাই তো বাসে আছে। চল গিয়ে দেখে আসি। কিন্তু বস ওদের নিয়ে কি করব? ওদের দিয়ে আরও কিছু কাজ করিয়ে নিব ভাবছি। আচ্ছা চল ওদের দেখে আসি। রিয়াজ বাসে উঠে সবাইকে দেখতে থাকে। তখন আকাশ ভেতরে ছিল না, কেননা ও তখন নিচে নেমেছিল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। চিন্তা করবেন না, আমাকে তো সরকার ছেড়ে দিল। এবার আমিও আপনাদের অনেক তাড়াতাড়ি ছেড়ে দেব। তবে কিছু কাজ বাকি আছে, সেগুলো সরকার করে দিবে, তারপর আমি ব্যবস্থা নিব। এইদিকে কথাটা শুনে লোকজন কিছুটা ভয় পায়। এদের সবাইকে আপাতত ভিতরে নিয়ে আটকে রাখো, তারপর বলতেছি কি করা যায়। লোকজন তো ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে রিয়াজ বাস থেকে আকাশকে দেখে চমকে ওঠে, সাথে সাথে দৌড়ে আসে কাছে। আরে ভাই, আপনি এখানে? ওই তোরা কেন বলিসনি ভাই এখানে এসেছে? ভাই আপনি কি খাবেন বলেন? আমি এখানে খেতে আসিনি, তোর লোকেরা আমাকে তুলে এনেছে এই বাস সহ। বিশ্বাস করুন স্যার, আমার লোক তো আপনাকে চিনে না। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইতে হবে না, আমি তাহলে বাস নিয়ে যেতে পারি? অবশ্যই স্যার, আপনার যেমন ইচ্ছা তেমনই করতে হবে। তাহলে ভালো থেকো। বাসে এসে ড্রাইভারকে বাস চালাতে বলে, কিন্তু ড্রাইভার তো ভয়ে আছে। রিয়াজ ইশারা করলে বাস নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বস, একটা কথা বুঝলাম না। কি কথা বল? ওর মতো একটা সাধারণ ছেলেকে আপনি এভাবে কেন সম্মান দিলেন? তোরা তো জানিস না ওনার পরিচয়। যদি জানতে পারতি তাহলে এই প্রশ্ন তোরা করতে পারতি না। তাহলে বলুন বস, কে ও? এখন তোদের জানতে হবে না, তোরা কাজ কর। তবে এই যাত্রায় আমরা সবাই বেঁচে গেলাম। এইদিকে বাস কিছুক্ষণ যাওয়ার পরে এটা কি হলো? কোনটা কি হলো? ওই লোকটা তোমাকে দেখে এরকম করলো কেন? কই, কি রকম করলো? তোমাকে দেখে এমন ভাব করলো, মনে হচ্ছে তোমাকে দেখে ভয় পেলো। কেন ভয় পেল তা আমি কি করে বলবো বলো? তার মানে তুমি জানো না? একদমই জানি না। এভাবে রাস্তায় ওরা কথা বলতে থাকে। 5 ঘন্টা পরে ওরা কলকাতায় এসে পৌঁছায়। এই নিন 1000 টাকা, আশা করি এই টাকায় বাসায় পৌঁছে যেতে পারবেন। সমস্যা হবে না। তা আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব তা এখনো জানি না, দেখি কোথায় যেতে পারি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিন। মোবাইল নাম্বার কেন? বারে আপনার টাকাগুলো তো পরিশোধ করতে হবে, সেজন্য তাড়াতাড়ি নাম্বার দিন। নাম্বার নিয়ে চলে যায়। তারপর আকাশও একটা হোটেলে এসে থাকে। হোটেলে এসে শফিক চৌধুরীকে কল দিয়ে জানিয়ে দেয়, চিন্তা করবেন না, আমি হোটেলে এসে পৌঁছালাম। কিন্তু তোমার এত লেট হলো কেন? সে অনেক কাহিনী। এখন তাহলে রেস্ট নিয়ে খাবার খেয়ে ঘুমাও। তোমার কাছে কাল লোক পাঠাবো, সে এসে তোমাকে সবটা বুঝিয়ে দিবে। ঠিক আছে। আকাশ তো নিজের মতো করে ঘুমায়। অন্যদিকে ইরা চলে আসে বাসায়। এসেই তো হাউমাউ শুরু করে দেয়। কি হয়েছে, এভাবে চাচাচ্ছিস কেন? কি হয়নি তাই বলো। আচ্ছা বল, শুনতেছি। ইরা ওর মাকে সবটা বলে। সবটা শুনে হায় আল্লাহ, তোকে এত ঝামেলা সহ্য করতে হয়েছিল? তার বলতে ভাগ্য ভালো ছেলেটা আমার সাথে ছিল, নয়তো আমার কি যে হতো। তো বাবা কোথায়? তোর বাবা তো তোকে আনার জন্য স্টেশনে গিয়েছিল। আচ্ছা, আমি কল দিয়ে চলে আসতে বলি। ঠিক আছে, আমি রুমে গেলাম। ইরা রুমে যায়। এদিকে ইরার বাবাকে কল দিয়ে চলে আসার জন্য বলে। পরের দিন সকালবেলায় তাই ইরা, বিয়ে বাড়িতে কেমন কাটলো দিনটা? অনেক ভালো আর আনন্দ করতে পেরেছি আব্বু। তাহলে ভার্সিটি কবে যাচ্ছ? এই তো কাল থেকে যাব। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি বের হলাম। বের হয়ে চলে যায় কাজে। কিছুক্ষণ পরে আকাশ শফিক চৌধুরীকে কল করে। তো বলুন কিভাবে কি করতে হবে? আমাদের এখানকার একজন নেতাকে মেরে ফেলতে হবে। এতে আপনার কি লাভ? আমার কি লাভ হবে তা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি ওকে মেরে দিবে, এটাই বড় কথা। কতদিনের মধ্যে কাজটা করতে হবে? 3 দিন পরে। তোমাকে একটা ঠিকানা আমি পাঠিয়েছিলাম, ওই ঠিকানায় সবকিছু লেখা আছে। তুমি ওই জায়গায় যাবে, তারপর জায়গাটা ভালো করে দেখবে কিভাবে ওকে মারা যায়। কিন্তু 3 দিন পরে কেন? কারণ এই 3 দিন পরেই ওই লোকটা ওই জায়গায় একটা ভাষণ দিবে, তখনই তোমাকে ওই লোকটাকে মারতে হবে। আমি তাহলে ওই জায়গায় গিয়ে দেখে আসি। সেটা করো। ওখান থেকে বের হয়ে চলে আসে ওই জায়গায়। ওখানে এসে থাকে মঞ্চ সাজানো হচ্ছে। সেজন্য একটা লোককে ডাক দেয়।
এই যে ভাই, শুনছেন? জি বলুন। এই মঞ্চটা কি ওইদিকে না ঘুরিয়ে এইদিকে ঘুরিয়ে করা হয়নি কেন? সে কথা আপনাকে কেন বলতে যাব? কে আপনি? আমি একজন সাধারণ জনগণ, কেননা সব রাস্তা একদিকে আবার বাকি সব কিছু অন্যদিকে, সেজন্য জিজ্ঞেস করা। আসলে ওইদিকে সব পুরনো বিল্ডিং, আবার নতুন করে কাজ চলছে। ওইদিকে মঞ্চ থাকলে ওনার বিপদ হতে পারে, সেই জন্য উল্টো দিকে করা, কারণ ওইদিকে শুধু পানি। ধন্যবাদ ভাই তোমাকে, তুমি এই কাজ করেও এত ভালো একটা কথা বলেছ, সত্যি তা অসাধারণ। এটা তো আমি নিজে থেকেই বলিনি, এটা তো পুলিশ প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই জন্য আমরা তা বলতেছি। কিন্তু আপনি কে তা তো বললেন না। আমি একজন রিপোর্টার। ও আচ্ছা, কিন্তু মুখটা ঢাকা কেন? অনেক রোদ, সেজন্য একটু একটু বুঝতেই তো পাচ্ছেন। আচ্ছা ভাই, কাজ করতে হবে। লোকটা কাজে যায়, তখনই যাক বাবা, মোটামুটি কিছু তথ্য তো পেয়েছি। বিল্ডিংগুলো থাকলে কতই না ভালো হতো, কিন্তু কি করার, কপালে যা আছে এখন তো দেখি সেটাই হবে। সেজন্য কল দেয় শফিক চৌধুরীকে। কল দিয়ে সবটা বলে। দেখো, আমি এত কিছু জানি না, তুমি ওকে কিভাবে মারবে তা একান্তই তোমার কাছে। মারতে তো ওকে হবেই, কিন্তু ওই জায়গায় সিকিউরিটির কীরকম ব্যবস্থা থাকবে তা জানতে পারলে সুবিধা হতো। ওই এরিয়ায় 1 কিলোমিটার পর্যন্ত প্রশাসনের লোক থাকবে। পানির দিকে থাকবে হেলিকপ্টার, আর বিল্ডিংগুলোতে থাকবে পুলিশ আর অন্যান্য কিছু প্রশাসন। এই কেমন নেতা যার জন্য এত সিকিউরিটি? তবে তোমার কাছে দুটো অপশন আছে। কি রকম? হয় তুমি রিপোর্টার হয়ে যাও ওখানে, নয়তো ওখানে ডেকোরেশনওয়ালা হয়ে যাবে। ওদের মধ্যে কারোর সাথে কথা বলবে এবং মঞ্চে বোমা রাখার ব্যবস্থা করবে। আইডিয়াগুলো খারাপ না, কিন্তু তাও যখন বলেছেন তখন চেষ্টা করাই যায়, কি বলেন? তুমি তাহলে কথা বলে জানাও আমাকে, আমি তোমার জন্য তাহলে বাকিগুলোর ব্যবস্থা করছি। আকাশ এসে লোকটার সাথে কথা বলতে থাকে, কেননা লোকটাকে অনেক টাকা অফার করা হয়। টাকা তো দিবেন, তা না হয় বুঝলাম, কিন্তু আমি ধরা খেয়ে যাব না তো? ধরা খাওয়ার কোনো আশঙ্কা নেই, কেননা এখানে অনেক জায়গায় বোমা রাখবো, যা ওরা বুঝতেও পারবে না। কিন্তু আমরা তো থাকবো না। তোমরা কোথায় যাবে? আমরা তো এইগুলো করে চলে যাব, বাকিটা ফুলের দোকানে যারা কাজ করে ওরাই বাকিটা করবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, এই নাও 2000 টাকা। ধন্যবাদ আপনাকে স্যার। তবে একটা কথা, এই কথাগুলো কাউকে কোনোভাবেই বলা যাবে না। চিন্তা করবেন না, কাউকে বলবো না। এদিকে শফিক চৌধুরীকে বলে কিছু বোমা আর গুলির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে। কিছুক্ষণ পরে, চিন্তা করো না, হয়ে যাবে। কথা শেষ করে চলে আসে হোটেলে। এইদিকে অমর কল করে। হ্যাঁ বলো। কোথায় আপনি? গতকাল থেকে দেখছি না। আমি তো এসেছি এখানে একটা কাজে। কি কাজ? আর কোথায় এখন? আমি এখন কলকাতায় আছি। ওখান থেকে ফিরবেন কবে? এই তো 5 দিন পরে। কিছু কি হয়েছে? নীরব তো ঝামেলা করতেছে। কোন নীরব? যাকে আপনি কয়েকটা দিন আগেও মেরেছেন। ও এখন ঝামেলা করতেছে কেন? ওই যে ওকে মেরেছেন সেজন্য। এরপর যদি ওর সাথে দেখা হয় বা ঝামেলা করতে আসে তাহলে মেরে ফেলবে ওকে। এমনটা করা কি ঠিক হবে? হবে। ভালো কথা, কাল এক চালান অস্ত্র আসবে, সেগুলো বুঝে শুনে রেখে দিবি তোর কাছে। ঠিক আছে, তারপর কি করব? ওইগুলো গোডাউনে রেখে দে, বাকিটা আমি আসার পরে দেখব কি করা যায়। ঠিক আছে। কথাটা শেষ হয়। এদিকে ইরা হঠাৎ মোবাইল হাতে নেওয়ার পরে আকাশের কথা মনে পড়ল, সেই জন্য কল দেয়। কয়েকটা বার রিং হওয়ার পরে কল রিসিভ করে। জি বলুন। চিনতে পেরেছেন আমাকে? জি না, কে আপনি? আরে আমি ইরা। কোন ইরা? আর আমার কাছে কি চান? আমি চাইতে আসিনি, দেওয়ার জন্য এসেছি। কি দিবেন? টাকা দেওয়ার জন্য। আবার এটা বলবেন না কিসের টাকা। আমি আপনার সাথে ট্রেনে বাসে করে এসেছি, টাকা ধার নিয়েছিলাম আপনার থেকে। এখন কি মনে পড়ছে নাকি আরো কিছু বলতে হবে? এখন মনে পড়েছে। আচ্ছা শুনুন, কালকে এই ঠিকানায় চলে আসবেন। আচ্ছা, ঠিকানা আমাকে পাঠিয়ে দিন। ঠিকানা দেওয়া হয়। অন্যদিকে ইরা অনেক আগেই ভার্সিটিতে এসে কিছু ছেলেকে উত্তম দারুণ করে মারতে থাকে। আকাশ দূর থেকে দেখে তো একটু ভয় পায়, সেজন্য কল দেয় ইরাকে। কোথায় আপনি? আসতে কতক্ষণ লাগবে? আমি তো ভার্সিটির গেটের এখানে। তো ভেতরে আসুন।
ভয় হচ্ছে আমার। আশ্চর্য, ভয় কেন হবে? দারোয়ান কিছু বলবে না? ভয় তো দারোয়ানকে নিয়ে হচ্ছে না। তাহলে কাকে নিয়ে? কাকে আবার আপনাকে ভয় হচ্ছে? আমাকে দেখে ভয়? এটাও কি সম্ভব? যেভাবে ছেলেদের ধরে পেটাচ্ছেন ভয় তো হবেই, আবার আমাকে এভাবে ধরে পেটাবেন না তো? আরে কি যে বলেন, ভেতরে আসেন। এবার ভেতরে আসে। ভেতরে আসাতে ছেলেগুলোকে ছেড়ে দেয়। তারপর ইরা ওর বান্ধবীগুলোর সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। তাহলে উনি সেই? সত্যি ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে আমার বান্ধবীর যে কি হতো। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমাদের জানা নেই। আচ্ছা, ওদের মারছেন কেন? ওরা তো ভার্সিটির মধ্যে ড্রাগস। বাকিটা বলার আগে ইরা ইশারায় চুপ থাকতে বলে। কি ব্যাপার, চুপ কেন? ওইসব কিছুই না, এই নিন 3000 টাকা। কিন্তু আমি তো আপনার পিছনে 2000 টাকাও খরচ করিনি। আরে বিপদের সময় যেটুকু সাহায্য করেছেন এটাই তো অনেক। চাইলে তো লক্ষ টাকাও দিতে পারি, কিন্তু এটা করলে আপনাকে ছোট করা হবে, সেজন্য ছোট্টভাবেই দিলাম। বাহ, অনেক গুছিয়ে কথা বলতে পারেন তো। আচ্ছা, যখন এসেছেন তখন চলুন একসাথে খাবার খেয়ে নিই। খাওয়া যায়, তবে বিল আমি দিব। না করলে তো শুনবো না, সেজন্য নতুন করে আর বললাম না কোনো কিছু। চলুন তাহলে। ওরা খেতে চলে যায়। কিছুক্ষণ পরে কিছু ছেলে আসে ওখানে। ওই তুই আমার লুকের গায়ে হাত দিয়েছিস কেন? বেশি কথা বললে এবার তোকেও মারবো। দেখ ইরা, তোর বাবা একজন নেতা বলে ভার্সিটিটাকে নিজের মতো করে যা ইচ্ছে তা করবি, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি মারতে না পারিস তাহলে ভার্সিটি থেকে বিদায় হ। বলে যাইস না আমি এই ভার্সিটির একজন সম্পাদক। তোর ছেলেরা ভার্সিটিতে ড্রাগস বিক্রি করে বেড়াবে আর আমি সেটা চুপচাপ দেখে যাবো, তা তুই ভাবলি কি করে? শুধু তোর বাবা একজন নেতা বলে তোকে কিছু বলি না, কিন্তু যেদিন সব কিছু বলে যাব সেদিন তোর কি হাল করব তা তুই নিজেও জানিস না। এই ছেলেটাকে নতুন করে খদ্দের ধরে এনেছিস নাকি তোর বান্ধবীর জন্য? কথাটা শুনে ইরা ছেলেটিকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ছেলেটিও রেগে যায়। ইরাকে থাপ্পড় দিতে যাবে, আকাশ হাত ধরে ফেলে। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। কথাটা শুনে ছেলেটিকে একটা ঘুষি মারে। এতে আরো কিছু ছেলে এসে একত্রিত হয়। ওই শালাটাকে ভালো করে মার। ওরা মারতে আসে আকাশকে, কিন্তু ওদের মেরে এখানে শুয়ে দেয়। যদিও ইরা জানে আকাশ মারামারি ভালোই পারে, সেই জন্য চুপ করে থাকে। সাথে রিমি আর টিনাকেও চুপ থাকতে বলে। ওদের মারা হলে আর কেউ থাকলে নিয়ে আসিস। ভাইয়া তো ভালোই মারামারি করে। ওইটাই তো দেখতেছি। আচ্ছা, আপনি এখানে এলেন কি জন্য? সেসব তো কিছুই জানা হলো না। এসেছি একটা কাজে, তবে 4-5 দিন থেকে চলে যাব। এরপর কি আবার আসবেন না? ঠিক জানি না। আচ্ছা, তাহলে যতদিন আছেন প্রতিদিন আমাদের সাথে আড্ডা দিবেন। কি থাকবেন তো? সব সময় ভার্সিটিতে আড্ডা দেওয়া তো সম্ভব না। বুঝতে পেরেছি, তবে এক একদিন এক এক জায়গায় দিব আড্ডা। ঠিক আছে, তাহলে চলি আজকে। ওখান থেকে ওই মঞ্চের ওখানে আসে। এসে নিজের মতো করে আরো কিছু দেখতে থাকে, কিভাবে কি করা যায়। তখন আকাশ একটা জিনিস লক্ষ্য করে, যা আকাশের প্ল্যানকে আরো সহজ করে দেয়। তাই শফিক চৌধুরীকে বলে সে সব ব্যবস্থা করতে বলে। বিকালে ওমর সব অস্ত্রগুলো নামিয়ে তারপর সবকিছু ঠিক আছে কিনা তা ভালো করে দেখতে থাকে। সবটা ঠিক হয়ে গেলে, বস সবটা তো ঠিক আছে। তাহলে ওইগুলো গোডাউনে রেখে দাও, কাল একটা লোক আসবে, ওর কাছে একটা লিস্ট আছে, সে লিস্টে যা যা আছে ওকে সবটা দিয়ে দিবে, কোনো টাকা চাইতে হবে না। ঠিক আছে, তাই হবে। এভাবে ওই দিন কেটে যায়। পরের দিন আকাশ আবারও দেখা করে ইরার সাথে। এবার ওরা আসে একটা পার্কে। ওখানে ওই ছেলেটা আবার 20 জনকে নিয়ে এসেছে। ওরা তো আকাশের সামনে আসে। বললি না যাকে ইচ্ছে নিয়ে আয়, দেখ তোর জন্য এগুলো বেশি হয়ে যাবে নাকি, তাও এদের নিয়ে এসেছি। সে যাক গিয়ে, তোরা আগে এই ছেলেটাকে মারতে থাক। তোর জন্য কিন্তু মোটেও ভালো হবে না। বেশি কথা বললে তোকেও মারবো এখানে। আমি তোর কি অবস্থা করবো তা কিন্তু নিজেও টের পাবি না। আপাতত আজকের জন্য তো মার খেয়ে নে, বাকিটা আমি পরে দেখে নিব। কিছু ছেলে আসে মারার জন্য। আকাশ প্রথমত ওদের ভালোভাবে হ্যান্ডেল করতে থাকে, কিন্তু ওরা তো লোকজন অনেক বেশি, সেজন্য শেষ পর্যায়ে আর পেরে ওঠেনি। ওরা আকাশকে মারতে থাকে। সেজন্য এবার ইরাও চুপ থাকে না, ওর বান্ধবীদের নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। কিছুটা মার খাওয়ার পরে, কাজটা কিন্তু ভালো করলি না ইরা, এর প্রতিশোধ কিন্তু আমি নিব। বারবার আসবি, এরকম ডায়লগ দিবি আর এরকম ভাবেই মার খেয়ে আবার চলে যাবি।
এরপর দেখবি কি নিয়ে আসি। যা তো এখান থেকে। আর আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আরে এইগুলো কিছুই লাগবে না। কি বলেন? অনেক ব্যথা পেয়েছেন তো? বললাম তো কিছুই হবে না। একটু পরে আকাশ ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আচ্ছা, কাল দেখা করতে পারবো না আমি। কেন, কি হয়েছে কাল? কাল তো একটা সমাবেশ আছে, ঠিক মতো গাড়িও চলবে না। উফ, ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তাহলে রাতে দেখা করিও। ঠিক আছে। পরের দিন দুপুরের পরে আকাশ একটা ড্রোন উড়াতে থাকে। তার মধ্যে গুলি আছে, এক হাতে ক্যামেরা, অন্য হাত দিয়ে ড্রোন উড়াতে থাকে। অনেকটা সময় ধরে ড্রোন উড়াতে থাকে। আরও অনেক সাংবাদিক আছে যারা ড্রোন উড়াচ্ছে, সেজন্য পুলিশ বাহিনী এটাতে আর সন্দেহ করেনি। কিছুক্ষণ পরে নেতা এসে ভাষণ দিতে থাকে। চারপাশে সিকিউরিটি আর বডিগার্ড দিয়ে ভরা। সেদিন আকাশ ড্রোন দিয়ে সুযোগ বুঝে গুলি করে নেতার মাথায়। এতে চারদিকে তো হইচই হয়ে যায়। কে আছো? নেতা সাহেবকে তাড়াতাড়ি করে নিয়ে যাও হসপিটাল, আর সব লোকদের সার্চ করো। এইদিকে কে শোনে কার কথা? গুলির আওয়াজে অনেক লোকই এইখান থেকে পালাতে থাকে। সেই ফাঁকে আকাশও পালিয়ে যায়। তবে ড্রোন সিকিউরিটিগুলো নিজের কাছে রেখে দেওয়ার আগেই ড্রোনে থাকা বোমাটা ব্লাস্ট হয়ে পুরো ড্রোন পুড়ে যায়। এখন আবার অনেকে বলবে ড্রোনে বোমা কেন রাখলো, কেননা যদি ড্রোনটা নষ্ট করে না দেওয়া হয় তাহলে ওই ড্রোন দিয়ে অনেক তথ্যই জেনে নেওয়া সম্ভব। সেজন্য এরকমটা করা। নেতাকে মেরে চলে আসে হোটেলে। অন্যদিকে সাব্বাস, তুমি তো অনেক একটা কাজ করে নিলে। আমার তো কাজই এটা। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা পেয়েছি। তুমি তাহলে এখন আসতে পারো। পরে যখন আবার তোমাকে লাগবে খবর দিব। ওকে, জানাবেন। তবে আপনাদের একটা কথা বলি, আসলে এখানে শফিক চৌধুরী আর আকাশ একজন আরেকজনকে কখনো চোখে দেখা তো দূরের কথা, এরা একে অপরের নামটাও জানে না, শুধু ফোন নাম্বারেই পরিচয়। সন্ধ্যের দিকে। কোথায় তুমি? এই তো হোটেলে। ছি ছি, কি বাজে। বাজে কেন হবে? তুমি হোটেলে মেয়েদের সাথে? আরে তুমি যা ভাবছো তা না। আমার তো এখানে কোনো আত্মীয় নেই যে তার বাসায় থাকবো, সেজন্য হোটেলে থাকা ছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম। মেয়েরা অনেক কিছুই ভাবে, সেগুলো সত্যি হয় না। সন্দেহ করাটা মেয়েদের অধিকার। কিন্তু আমি তো তোমার আপন কেউই না, তাহলে আমাকে নিয়ে। আসলে এখনকার বেশিরভাগ ছেলেরাই তো এইসবে আসক্ত, সেজন্য বললাম আর কি। কি বলবে বলো? রাতে বের হব। দেশের তো কোনো খবরও রাখো না। কেন, কি হয়েছে? একজন নেতা যে মারা গেছে তার খবর কি জানো না? ও ভুলে গিয়েছিলাম, রাস্তায় তো অনেক কড়াকড়ি। ঠিক তেমনি ট্রাফিকও অনেক বেশি, বাকিটা তো বুঝতেই পারছো। সবই আমি বুঝি, এতটা অবুঝ আমি নই। তাহলে ঘুমান। এদিকে শফিক চৌধুরী মিষ্টি নিয়ে আসে, এনে তার লোকজনকে খাওয়াতে থাকে। বস, কিসের মিষ্টি? অনেক বছর পর আমার পথের কাঁটা দূর হয়েছে। সত্যি বস, যে ছেলেটা এই কাজ করেছে তার বুদ্ধি আর সাহস আছে বলতে হবে। টাকাও তো নিয়েছে অনেক বেশি, তাও 10 কোটি টাকা। কি বলেন বস, এত টাকা কেন? ওর রেট অনেক বেশি, তবে কাজও করে অনেক ভালোভাবে। বস, এবার কি করবেন? 2 সপ্তাহ পরেই তো ওর পোস্টের জন্য নেতা খোঁজা হবে। বুঝতে পেরেছি, এখন কি করতে হবে বলেন। বড় ভাইয়ের সাথে কথা বলে ওই পোস্টে আমি নিজে বসতে চাইব। জানি উনি সহজে রাজি হবে না, সেজন্য তোরা একটা কাজ করবি, 3000 লোক জোগাড় কর। এত লোক নিয়ে কি করব? তোরা একটা সমাবেশ করবি, সেই সমাবেশে তোরা আমাকে এই পোস্টের রাখার জন্য একটা অনুষ্ঠান আর মিছিল করবি। তাহলে এটা মিডিয়াতে এলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। এতে বড় ভাই নিজে আমাকে ডেকে পাঠাবে। বা ওস্তাদ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি করে সমাবেশ করবি। তবে 5 দিন পর, কেননা সবেমাত্র মারা গেল। যদি এখনই সমাবেশ করিস তাহলে সবাই লোভী ভেবে নেবে। বুঝতে পেরেছি, চিন্তা করবেন না। পরের দিন সকালবেলায় রিমি আর টিনা ইরাকে কল দেয়। কোথায় তুই? বাসায়। তোরা কোথায়? আমরা পুরনো বাড়িতে। ওখানে কেন? তোর সাথে কথা আছে, ওখানে চলে আয়। কি হয়েছে বলবি তো আমাকে? তুই আগে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা তোরা থাক, আমি আসছি। কিছুক্ষণ পরে ইরাও সেই পুরনো বাড়িতে আসে। তবে এখন আপনারা যে ইরাকে দেখছেন আর আগে যে ইরাকে দেখেছেন, দুটোই একই ব্যক্তি হলেও ওদের পার্সোনালিটি এখন কিন্তু অনেক আলাদা। কিরকম তা আপনারা জানতে পারবেন একটু পরেই।
কি হচ্ছে বল। আচ্ছা, নেতা যে মারা গেল তা তো জানি। তোকে তো ড্রোন দিয়ে গুলি করা হয়েছে। সেটা আমরা জানি, কিন্তু এটা নিয়ে এখন আলোচনা করার কি আছে বলতো? আচ্ছা, এতে কিন্তু তোর বাবারই লাভ হলো। তোরা ঠিক কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ইরা, এই মার্ডারের পিছনে তোর বাবার হাত নেই তো? বাবার হাত কেন থাকবে? আমি মানছি বাবা একজন রাজনৈতিক লোক, উনি আর নেতা মিলে ওই পোস্টে পাওয়ার জন্যই অনেক কিছু করছে। তো তাই বলে বাবা অনেকে মেরে ফেলবে, এটা তো মেনে নিতে পারছি না। কিন্তু উনি তো এটা করতেও পারে। তাই বলে 2 বছর পরে? আমারও তাই মনে হয়, এটা অন্য কারো কাজ। নয়তো একটা কথা বল, 2 বছর ধরে কোনো ঝামেলা হয়নি, হঠাৎ করে কেন উনি করতে যাবে? তাহলে কার এত বড় সাহস এরকম কাজ করার? আচ্ছা, আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করবো কি? তোর মাথা কি খারাপ? ও এসেছে ঘুরতে, ও কি করে এসব করবে? আরে বোকা মেয়ে, আমি বলতে চেয়েছি ওনাকে এই ব্যাপারটা বলি, দেখি ওসি কোনো সাহায্য করতে পারে কিনা। ওকে এই ব্যাপারে কোনো কিছুই বলা যাবে না, কেননা ও যদি জানে আমাদের ব্যাপারে তাহলে অনেক ভয় পাবে। কি বলিস? উনি তো ভালোই মারামারি করতে পারে। মারামারি অনেকেই পারে, কিন্তু সে জানে আমরা সাধারণ মেয়ে। যদি আমাদের ব্যাপারে সবটা জানে তাহলে কি হতে পারে ভেবে দেখেছিস? তাহলে এখন কি করবি? খোঁজ নিতে থাক, কিছু তো একটা জানতে পারবো। ঠিক আছে, তা ভার্সিটিতে যাবে কি? আজকে আকাশকে নিয়ে বের হব। কিন্তু এই পোশাকে দেখতে কি খারাপ দেখাচ্ছে? দেখতে পুরো মাফিয়া কুইনের মতো লাগছে। এই পোশাকে ভয় না পেলেও তোকে দেখে চোখ যে ফেরাতে পারবে না, এটা কিন্তু আমি শিওর। যা মুখে আসে তাই বলে দিচ্ছি। দেখিস আমার কথাই ঠিক হবে। দেখি না কি হয়। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আকাশকে কল দেয়, তারপর একটা ঠিকানা বলে আসার জন্য। আকাশ ওই ঠিকানায় আসে, তাও খুঁজে পাচ্ছে না, সেই জন্য কল দেয়। দেখতে পাচ্ছি না তো। আমি তো বসে আছি। আমার সামনে একটা কালো জ্যাকেট পরা মেয়ে বসে আছে। ওই মেয়ের সামনে এসে দাঁড়াও। পাবলিক দিয়ে মার খাওয়াতে চাও নাকি আমাকে? আরে মারবে কেন? তাহলে কি আদর করবে? করলেও তো করতে পারে। না, আমি যাব না। আচ্ছা তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। কল কেটে ইরা আকাশের দিকে আসে। এতে আকাশ কিছুটা ভয় আছে, কেননা ইরা যে মেয়েটার সামনে যেতে বলেছিল সে মেয়েটাই ওর দিকে আসে। আকাশ ভয়ে পেছনে যেতে থাকে। তখন ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। প্রথম কোনো মেয়ে ওকে জড়িয়ে ধরাতে ওর শরীর কাঁপতে থাকে, যা ইরা ঠিকই বুঝতে পারে। প্লিজ আমাকে ছেড়ে দিন। এবার ইরা তো আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর আকাশের ঠোঁটের দিকে ইরা ওর ঠোঁট নিয়ে যেতে থাকে। ভয়ে তো আকাশের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতে ইরা আরো মজা পেয়ে এগিয়ে যায় ধীরে ধীরে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। কথাটা শুনে ইরার এত হাসি পায়, আকাশকে ছেড়ে দিয়ে হাসতে থাকে। আকাশও তাকিয়ে ইরার হাসি দেখতে থাকে। তারপর ইরা ওর চোখ থেকে সানগ্লাস সরিয়ে সাথে মুখের মাস্ক। এতে আকাশ অনেকটাই অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। এ কি তুমি? তুমি কি ভেবেছো অন্য কেউ হবে? তেমন কিছুই ভেবেছি আমি। আরে তুমি তো আমাকে এরকম পোশাকে কখনো দেখোনি, সেজন্য এমনটা বলছো। ঠিক ধরেছো। তা আমাকে ডেকে আনার কারণ? আর বলো না, বাসায় বোর হচ্ছি সেজন্য তোমাকে কল দিয়ে এখানে আসা। তা আমাকে কি একটা কথা বলতে পারি? কি কথা? আচ্ছা, আমাদের এখানে একজন নেতা মারা গিয়েছে, তাকে তুমি জানো? কই না তো, হঠাৎ এই প্রশ্ন কেন? আমি ভাবছি ওনার মতো একটা ভালো মানুষকে মারলো কে? কি উনি একজন ভালো মানুষ ছিল? তাহলে শফিক চৌধুরী এটা কি বলল? উনি কি তাহলে মিথ্যে বললো আমাকে? কি ভাবছো এমন করে? আমি ভাবছি অন্য কিছু। কি ভাবছো? ওই লোকটা যে ভালো মানুষ ছিল তা তুমি জানো কি করে? অনেকের কাছে শুনেছি। আচ্ছা এই কথা থাক, তুমি এখানে আর কতদিন আছো? এই তো 2-3 দিন। তারপর কি একেবারে চলে যাবে নাকি মাঝে মাঝে এখানে আসবে? কাজ পড়লে চলে আসবো। ও আচ্ছা, তাই বলো। তা তুমি তো কোন জায়গায় কোনো কাজই করো না। কে বলেছে কাজ করি না? আমার অনেক কাজ, তা হয়তো তুমিই জানো না। আচ্ছা চলো কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো তাহলে। ওরা বেরিয়ে পড়ে। তারপর অনেক জায়গায় ওরা যেতে থাকে। রাতের বেলায় আকাশকে হোটেলে নামিয়ে দিয়ে ইরা চলে যায় অন্যদিকে। ওমর মাল কি রেডি আছে? জি বস, সবকিছু রেডি আছে। আচ্ছা শোনো, একটা কাজ আছে। কি কাজ? ওই লোকটা কি এসেছে? এসেছে, মাল দিয়েছে, সাথে টাকা রেখে দিয়েছি। ভালো করেছিস। আচ্ছা শোন, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় যাবি আর এই 3 জনকে জীবিত নিয়ে এসে আটকে রাখবি। বাকিটা আমি যখন আসব তখন দেখব বিষয়টা। কি বলেন?
এতগুলা দিন আটকে রাখবো? এতে কোনো সমস্যা আছে? না বস। কাজটা কালকেই করবে, আর কিছু লোককে এই ঠিকানায় পাঠাবে। এই অফিস থেকে 1 কোটি দিবে, সে টাকা রেখে দিবে। আচ্ছা, আমাকে সব ডিটেলস বলুন, আমি সে অনুযায়ী কাজ করে নিব। আকাশ ডিটেলস পাঠিয়ে দেয়। সকালবেলায় অমর প্রথমে ওই লোকগুলোকে তুলে নিয়ে আসার জন্য যায়। অন্যদিকে আরও কিছু লোককে পাঠায় ওই অফিসে টাকা দিয়ে আসার জন্য। ওরা টাকা নিয়ে চলে আসে। এদিকে ওই তোদের যেতে বলেছি। আমাদের ডেকেছেন? তার আছে এটা বল, তোরা কে? তোদের তো আগে কখনো দেখিনি। এখন থেকে প্রতিদিন দেখবি। মানে ঠিক বুঝলাম না। এত মানে করতে হবে না, এখন চল আমার সাথে, তোদের কাজ আছে। না, আমরা যাব না। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা এখানে 20 জন আছি, আর ওরা মাত্র 5 জন। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। দেখ ভাই, তোরা কে, কোথা থেকে এসেছিস তা আমরা কিছুই জানি না। তবে তোরা যদি নিজেদের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। শুধু শুধু আমি এখানে ঝামেলা করতে চাই না। ও আচ্ছা, তোরা কি ভেবেছিলিস তোদের 20 জনকে দেখে আমরা এখান থেকে চলে যাব? তা তুই ভাবলি কি করে? কথাটা বলে 5 জন 10টা পিস্তল বের করে ওদের দিকে ধরে। এতে ওরা ভয় পায়, কেননা এরা তো কুড়িজন, কিন্তু একটার বেশি পিস্তল নেই ওদের কাছে। আমাদের ছেড়ে দিন, আমরা সারেন্ডার করছি। কিন্তু কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের ধরে নিয়ে যাচ্ছেন তা তো অন্তত বলবেন। তোদের কি জন্য নিয়ে যাচ্ছি তা আমি নিজেও জানি না, বড় বস বলেছে বলে তোদের নিয়ে যাচ্ছি, সেজন্য কথা না বাড়িয়ে চল আমাদের সাথে। ওরা তো প্রাণের মায়ে চলে যায় অমরের সাথে। ওদের 3 জনকে আস্তানায় এনে রাখা হয়। বস আসা পর্যন্ত তোরা এখানেই থাকবি। উনি কি আমাদের মেরে ফেলবেন? মেরে ফেলবে কি না জানি না, ওটা উনিই বলতে পারে। অমর ওই 1 কোটি টাকা ব্যাংকে জমা করে দেয়। এদিকে 2 দিন পরে আকাশও ফেরার প্রস্তুতি নেয়। তুমি কি আজকেই চলে যাবে? কেন বলো তো? তাহলে 2 জন একটা ছবি তুলে নি। ছবি কেন? কখনো যদি আবার তোমার ওখানে আসি তাহলে তোমাকে খুঁজে নিতে যেন সুবিধা হয়। ঠিক আছে। তখন ওরা দুজনে 2-3টে ছবি উঠিয়ে নেয়। এরা ওখান থেকে একটা ছবি মোবাইল ওয়ালপেপারে দিয়ে রাখে। আকাশ বিদায় নিয়ে চলে যায়। এইদিকে আকাশের যাওয়াতে ইরার মন অনেক খারাপ হয়ে যায়। কেন খারাপ হয় তা অনেকে আন্দাজ করতে পেরেছেন, সেজন্য নতুন করে আর বললাম না। যারা জানেন না তাদের গল্পের সাথে থাকুন, তাহলে জানতে পারবেন। কিছু দূর যাওয়ার পরে ওই ছেলেগুলোর সাথে দেখা হয়। এ কি, তুই এখানে কেন? তোরা কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি কাউকে মারলে মুখ দেখে মারি না। কিন্তু আজকে তুই কি করবি? ওই দিন যা করেছি তাই করব। দেখেছিস আমরা কতজন? দেখেছি। আজকে ওকে এত মারবি যেন সারা জীবন আমাদের কথা ওর মনে থাকে। ওরা আজকেও মারতে আসে, আর আজকেও ওদের মারতে থাকে। মেরে ওদের অবস্থা তো পুরো খারাপ বানিয়ে দেয়। কেননা ওই রেল স্টেশনে ট্রেন থামার পরে ওদের সাথে দেখা হয়। আবারও মার খেয়ে পড়ে আছে ওরা। কয়েকটা ঘন্টা পরে চলে আসে ওর আস্তানায়। সব কিছু ঠিক আছে তো? জি ভাই, সব কিছু ঠিক আছে। যাক ভালো। তা ওদের 3 জনের কি খবর? আটকে রেখেছি, ঠিকমতো খেতেও দিচ্ছি। একটা কাজ কর, ওদের নিয়ে আয় আমার সামনে। আচ্ছা, যাচ্ছি। অমর একটু পরে ওদের নিয়ে আসে, তারপর ওদের আকাশের সামনে এনে রাখে। ওরা তো কেঁদে অবস্থা খারাপ বানিয়ে নেয়। আমি তোদের মারবো না, তবে তোরা এখন থেকে কি আমার হয়ে কাজ কর। যদি রাজি হয়ে যাস তাহলে যেতে পারবি। আপনার হয়ে কেন কাজ করব? তাহলে তোদের একটা উদাহরণ দেই। কি রকম? দেখ, তোদের তো কোনো বস নেই, তোদের কেউ হুমকি বা উঠিয়ে নিয়ে আসলেও তোদের বাঁচানোর জন্য কেউ নেই। দেখ, আমি তোদের লোক দিয়ে উঠিয়ে এনেছি। 3 দিন হয়েছে। এই 3 দিনে তোদের কেউ খোঁজ তো দূরের কথা, বাঁচতেও কেউ আসলো না। কথাটা তো ঠিক বলেছেন। এখন যদি তোরা আমার হয়ে কাজ করতি তাহলে তোরা যে কোনো বিপদে পড়লে আমি তোদের সাহায্য করতাম। তবে খারাপ কাজ করলে আমি সেটাতে কখনো সাহায্য করব না। আমরা তো মাফিয়া, খারাপ কাজ করাই তো আমাদের কাজ। মাফিয়া হয়ে ও ভালো কাজ করা যায়। আমার লোকদের আমি কয়েকটা কথা শিখিয়েছি। 1,
কখনো কোনো মেয়ে মহিলার ইজ্জতের উপরে আঘাত করা যাবে না। 2, কখনো অসহায় মানুষের উপরে হামলা বা তাদের কাছ থেকে জোর করে কিছু নেওয়া যাবে না। 3, কখনো কোনো মহিলা মেয়ের কাছ থেকে কোনো কিছু চিন্তাই করা যাবে না। কিন্তু এগুলো না করলে লোকজন ভয় পাবে কি করে? সেটা আমার উপরে ছেড়ে দাও, ওটা আমি দেখে দিব। তোমরা এখন যেতে পারো। 2 দিন সময় দিলাম তোমাদের, তোমরা ভেবে চিনতে আমাকে উত্তর জানাবে। ঠিক আছে, জানাবো। ওরা চলে যাওয়ার পরে ভাই, আমাদের তো এমনিতেই 100 জন লোক আছে, এর বাইরে আবার লোক কেন? আজকাল 100 লোকে কিছুই হয় না, এর চেয়ে বেশি লোক লাগবে। প্রতিটা মহল্লায় আর প্রতিটা জায়গায় লোক লাগবে আমার। এত লোক দিয়ে কি হবে? ক্ষমতা অর্জন করব, যেন একটা সময় পুরো ইন্ডিয়ায় আমি মাফিয়া রাজত্ব করতে পারি। পুরো ইন্ডিয়ায় কিভাবে? আগে পুরো দিল্লি আমার আন্ডারে নিয়ে আসি, তারপর বাকিটাও দেখে নিব আস্তে আস্তে। ঠিক আছে ভাই। এভাবে 2 দিন কেটে যায়। ইরা আর আকাশের মাঝে মোবাইল এখন যোগাযোগ হতে থাকে। এইদিকে লোকজন তৈরি তো? জি বস, আপনি শুধু বলবেন, আমি লোকজন নামিয়ে দিব। ঠিক আছে, কাল তোরা একটা মিছিল নিয়ে বের হবি। ওকে ভাই। বিকালের পরে শফিকের লোকেরা একটা মিছিল নিয়ে বের হয়, যেখানে প্রায় 3000-এরও বেশি লোক ছিল। ওরা পুরো এরিয়ায় স্লোগান দিতে যাচ্ছে। এদিকে পুরো স্লোগান মিডিয়া তাদের চ্যানেলে তুলে ধরে। কিছুক্ষণ পরে এভাবেই চালিয়ে যা। ঠিক আছে। এভাবে অনেকক্ষণ মিছিল হওয়ার পরে বড় ভাই শফিক চৌধুরীকে ডেকে পাঠায় ওনার বাসায়। ভাই আমাকে ডেকেছেন? ডেকেছি, বসো এখানে। জি ভাই বলেন। এইসব কি? কেন বস? এখন মিছিল বের করার মানে কি? কি করব বলেন? যে মারা গেছে সে আমার অনেক কাছের একজন ছিল, তা তো আপনি জানেন। তা আমরা সবাই জানি, কিন্তু আমার প্রশ্ন ওটা না। তা কি সেটা বড় ভাই? নেতা মারা গিয়েছে 7 দিন হলো, এর ভিতরে মিছিল বের করছো? তোমার মতো আরো অনেকেই তো আছে ওই পদটা নেওয়ার জন্য। সে আমি জানি, কিন্তু যার দিকে জনতা বেশি তাকেই তো পদ দেওয়ার দরকার। এটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, আমি কাল ঘোষণা দেব ওই পদের জন্য, তারপর দেখি কি হয়। ভাই আমি তাহলে আজকে উঠি। ঠিক আছে। এরা চলে যায়। অন্যদিকে ওমর, ওরা কোনো খবর দিয়েছে কি? ওরা কারা? যাদের আমার দলে যোগদান করতে বলেছিলাম। বস, ওরা তো বলেছিল আজকে রাতে ওরা আসবে। যাক, তাহলে তো ভালোই। যদি রাজি হয় তাহলে দলে টেনে নিব, আর যদি রাজি না হয় তাহলে খরচের খাতায় ফেলে দিব। ঠিক আছে, যা ভালো মনে করেন। কিছুক্ষণ পর ওরা 3 জন আসে। আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। ওরা 3 জন তো এসেছে, সাথে আরো 5টা জায়গার ছোটখাটো কিছু মাফিয়ার লোকদেরও নিয়ে এসেছে। টানা 2 ঘন্টা আলোচনা করার পরে তোমরা এই ফর্ম পূরণ করে দাও। তবে একটা কথা বলি, আমার দলে যোগ দিয়েছো ভালো কথা, তবে যে 3টা কাজ নিষেধ করেছি তা তো জানো। লোকজন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সেজন্য ওদের নিজের দলে করে নেয়। তারপর সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। খাওয়ানো হলে ওরা চলে যায়। দেখলি তো কিভাবে কি করতে হয়। পরের দিন বড় ভাই ওই পদ নিয়ে টিভিতে জানিয়ে দেয়। ওই পদের জন্য অনেকে তো উঠে পড়ে লেগেছে। সেজন্য শফিক চৌধুরী ওদের সবাইকে হুমকি দিয়ে বসিয়ে দেয়, আর নিজে ওই পদের জন্য কাগজপত্র জমা দিতে থাকে। কিছুক্ষণ পরে আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আচ্ছা আব্বু, তুমি ওই পদের জন্য এরকম করতেছো কেন? ওইসব তুই বুঝবি না। তুমি একজন বিজনেসম্যান, সেটা না করে এখন নেতা হয়েছো, তাহলে এখন তোমার বিজনেস কে সামলাবে? ও নিয়ে তুই চিন্তা করতে হবে না, বিজনেস তো চলবে, সাথে এটাও। কিন্তু একসাথে কিভাবে? ওইগুলো আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, দিলাম তাহলে। কিছুক্ষণ পরে ইরা আকাশকে কল দেয়। ওরা কথা বলা শেষ হওয়ার আগেই তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে। কি করব? এই দিকেও তো কাজ, তোমার ওখানেও কোনো কাজ নেই যে আসবো? আমাকে দেখার জন্যও তো আসতে পারো। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বললাম আমাকে দেখার জন্য তো এখানে আসতে পারো। তোমার তো কোনো কাজ নেই, এখানে চলে আসো। আমার তো 10 দিন পর পরীক্ষা, এরপর সেটা 1 মাস লেগে যাবে। 1 কথায় 1.5 মাসের আগে আমি বের হতে পারবো না। তাহলে তুমি পরীক্ষা দেওয়া শেষ করো, এর ভিতরে কাজ পড়লে চলে আসবো, নয়তো তুমি চলে আসিও। ঠিক আছে, তাই করব। এদিকে শফিক চৌধুরী তো ওই পদ পেয়ে যায়। তারপর তা আবার আকাশকে জানায়। সত্যি তুমি না থাকলে এই পদ আমার পাওয়াই হতো না। যাক,
পদ যখন পেয়েছেন তখন সে পদের মর্যাদা ধরে রাখুন। এরপর কিন্তু তোমার জন্য কাজ আছে একটা। কি কাজ? ওটার জন্য 30 কোটি দেব, তবে কাজটা 3 মাস পরে করতে হবে। সমস্যা নেই, করা যাবে। ঠিক আছে। এরপর দেখতে দেখতে ইরার পরীক্ষা শুরু হয়। অন্যদিকে আকাশও ধীরে ধীরে পুরো দিল্লি ওর আন্ডারে নিয়ে নেয়। বর্তমানে আকাশের হয়ে প্রায় 400 জন মাফিয়া কাজ করে, তাও এক একজন এক এক এরিয়ার মধ্যে। দেখতে দেখতে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর ইরা ওর বাবার কাছে আসে। আপু, আমি একটু কয়েকটা দিনের জন্য নানু বাড়ি থেকে ঘুরে আসি। হঠাৎ তোর নানুর বাড়িতে? এমনিতেই কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে চাইছি। ঠিক আছে, যা তাহলে, তবে সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে আপু। ওর বাবার সাথে কথা শেষ করে ইরা কল দেয় রিমি আর টিনাকে। কল দিয়ে জানায়, তুই যে যাচ্ছিস তা এই দিকের কি হবে? সেটাই তো, আমরা তো একা একা পারবো না। আরে আমি 7 থেকে 10 দিন থেকেই চলে আসবো। কিন্তু হঠাৎ এতদিন থাকবি, ব্যাপারটা তো বল। এসে তোদের জানাবো, তবে তোরা সাবধানে থাকিস, বেশি ঝামেলা জড়াবি না কিন্তু। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রাখি তাহলে, কালকে আমি যাব। সাবধানে থাকিস। কিছুক্ষণ পরে ইরা ওর সবটা গুছিয়ে নেয়। সন্ধে হতেই ট্রেনে ওঠে, যেতে থাকে। ভোরবেলায় ট্রেন থেকে নামে। অনেক ভালো লাগছে। এবার আকাশে একটা কল দিই। ফোন বের করে হাতে নেয়। তখন কিছু ছেলে এসে ফোন নিয়ে দৌড় লাগায়। ইরা তো ব্যাগ রেখে যেতেও পারছে না, চিৎকারও করছে, তা ওরা শুনল না। ছেলেগুলো ওদের বসের কাছে আসলো। আসলে এরা স্টেশনে মোবাইল, ব্যাগ এগুলো ছিনতাই করে থাকে। বস, আজকে এই মোবাইল নিয়ে এসেছি। বাহ, অনেক দামি তো মোবাইলটা, কই দেখি তো। কথাটা বলেই মোবাইলে স্ক্রিনের আলো অন করে। তখন আকাশের ছবি দেখে লোকটা তো ভয়ে শেষ। এই, তোরা কার মোবাইল নিয়ে এসেছিস? কেন ভাই? একটা মেয়ের কাছ থেকে। আরে শালা, ছবিতে থাকা লোকটা দেখেছিস? ছেলেগুলো তাকায়। আকাশের ছবি দেখে ওরা নিজেরাও ভয়ে লোকটার পা ধরে রাখে। ভাই, আমাদের বাঁচান। তাড়াতাড়ি করে স্টেশনে যা, ওই আপুকে এই ফোনটা দিয়ে ক্ষমা চেয়ে তারপর আসবি। জি ভাই, যাচ্ছি। এরপর ওরা 7 জন মিলে ইরাকে খুঁজতে থাকে। আসলে আপনারা অনেকে ভুলে গিয়েছেন হয়তো, ইরা আকাশের সাথে একবার ছবি তুলেছিল, আর সেই ছবিটাই মোবাইলের স্ক্রিনে দিয়েছিল। সেই জন্য ওরা তো ছবি দেখেছে, তাই কিছুক্ষণ পরে খুঁজেও পায়। এই নিন ম্যাডাম আপনার ফোন। ইরা এবার সামনে তাকায়, তাকিয়ে ছেলেটাকে দেখেই ফোনটা নিয়ে নেয়। ম্যাম, আমাদের মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি আপনি কে আর আপনার পরিচয়। তোমরা তো মোবাইল চুরি করে নিয়েও গিয়েছো, তাহলে ফেরত দেওয়ার জন্য আমাকে খুঁজছিলে এতক্ষণ ধরে। ম্যাম, আমাদের মাফ করে দিবেন। ফোন দিয়ে চলে আসে। ফোন পেয়ে আকাশকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে আকাশ ওখানে আসে, তবে মুখ কিছুটা ঢেকে তারপর আসে। ইরা আকাশকে দেখে চিনে যায়। এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি তো কলই করলে 20 মিনিট আগে। আচ্ছা, এখন আমার এগুলো নিয়ে চলো। এখানকার সবচেয়ে ভালো হোটেলে তোমার থাকার ব্যবস্থা করব। আমি হোটেলে কেন থাকবো? হোটেলে না থাকলে আর থাকবে কোথায়? কোথায় আবার? তোমার বাসায়, তোমার সাথে। তুমি তো জানোই আমি একা থাকি। তো কি হয়েছে, আমার তো কোনো অসুবিধা নেই। এবার আকাশ তো নিজেই বিপদে পড়ে গেল। সেই জন্য ওমরকে কল দিয়ে বলে যেন ওরা বাকি সবটা একটু সাইড করে নেয়। 1 ঘন্টা পরেই ইরাকে নিয়ে বাসায় আসে। বাহ, এত পরিষ্কার! আমি তো জানতাম ছেলেরা অনেক এলোমেলো থাকে, তুমি তো পুরাই ফিট। ভিতরে চলো, তোমাকে রুম দেখিয়ে দেই। আমি কি আলাদা রুমে থাকবো নাকি? এই বাসায় তো 4-5টা রুম আছে, আমি আমার রুমে আর তোমাকে একটা রুমে দিব। জি না, আমিও তোমার সাথে তোমার রুমেই ঘুমাবো। এটা কেমন কথা? ঠিক কথা, চলো এখন তোমার রুমে। রুমে এসে ইরা ফ্রেশ হয়ে নেয়। আসার সময় খাবার খেয়ে এসেছে বলে সকালের খাবার খেতে হবে না, শুধু দুপুরের খাবার বাকি। তুমি তাহলে রেস্ট নাও, এখন আমি বাহিরে যাব। দুপুরে খাবো কি? আমি খাবার নিয়ে আসবো। বাসায় কি বাজার নেই? আছে তো। তাহলে তুমি কাজ শেষ করে আসো, আমি ততক্ষণে খাবার রান্না করে নিব। আচ্ছা, যা ভালো মনে হয়। এই বলে আকাশ তো বের হয়ে আসে। অন্যদিকে ইরাও রান্নার কাজ শুরু করবে, তার আগে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে বস, এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন? কিছু কাজ ছিল। ওইদিকে যাবেন তো এখন? 11টা বাজে, 2টার আগে কাজ তো শেষ করতে পারবো।
সেটা তো হয়ে যাবে। তাহলে চলো কাজ সেরে আসি, সবাইকে খবর দাও। ঠিক আছে। মোটামুটি 100 জন লোক নিয়ে একটা মিটিং বসে। আজকে এত তাড়াতাড়ি মিটিং ডাকার কারণ কি? ওটা আমি জানি না, তোমাদের বসই সবটা বলবে। ঠিক আছে। 5 মিনিট পর আকাশ ওখানে আসে, এসে সবাইকে সব কিছু বলতে থাকে। ওরাও সবটা শুনতে থাকে। সবটা শোনার পরে, তাহলে সবাই বুঝতে পেরেছ তো? রাস্তায় বা যে কোনো জায়গায় আমাকে দেখেছো, তাহলে ভুলেও আমার কাছে আসবে না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের ইশারা না দিব ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কাছে আসা যাবে না। জি বস, বুঝতে পেরেছি। মিটিং শেষ হওয়ার পরে, ওমর, তুমি আস্তানায় যাও, আমি বাসায় যাব। ওখানে তো এতক্ষণে রান্না প্রায় শেষ হওয়ার দিকে। সমস্যা নেই, তোমরা খেয়ে নিও। কিছুক্ষণ পরে আকাশ বাসায় ফিরে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে রান্না শেষ আর ডাইনিং টেবিলে খাবারগুলো রাখা আছে। বাহ, মেয়ে তো দেখি রান্নাও পারে। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় একসাথে খেয়ে নিব। এই বলে চলে আসে রুমে। রুমে এসে ইরাকে এরকম একটা অবস্থা দেখবে যা আকাশ কখনো কল্পনা করেনি। লজ্জায় আকাশ চোখে হাত দেয়। এবার ইরা বুঝতে পারে রুমে কেউ এসেছে, সেজন্য তাকে দেখে আকাশ। এবার চোখে হাত দেওয়ার কি আছে? তোমার নিজের দিকে একবার তাকাও। ও আসলে রুমে আমি একা থাকি তো, সেজন্য এগুলা দিকে খেয়াল রাখি না। তো এসেছো যখন ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। আগে নিজেকে তো ঢেকে নাও। সব তো দেখে নিয়েছো, এখন আর ঢেকে কি করব? একটু লজ্জা শরম নেই দেখতেছি। যাক, গিয়ে আমি বরং ফ্রেশ হয়ে নিই। প্রশংসা করা হয়ে থাকলে এবার যাও। আকাশ গোসল করতে করতে ইরাও তৈরি হয়ে নেয়। কিছুক্ষণ পরে বের হয়। এবার ইরাও আকাশের বডি দেখে তাকিয়ে আছে, যা আকাশ বুঝতে পেরে তাড়াতাড়ি করে গেঞ্জি পরে নেয়। আরে এত তারা কিসের? চলো খেয়ে নিই। যাবো তো। আগে এটা বলো। কি বলবো?